হ্যালো মাই সুইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হাউ আর ইউ? ইজ এভরিথিং ওকে? সবাই ভালো আছো? গত সপ্তাহের হোম টাস্ক হয়ে গেছে। যারা গত সপ্তাহের হোম টাস্কের উত্তর করেছো তোমরা তোমাদের খাতা নিয়ে বসো, এবং যারা গত সপ্তাহের হোম টাস্ক করোনি বা ক্লাসটি দেখার সুযোগ হয়নি, তোমরা এই ক্লাসটিকে ভালোভাবে দেখো এবং বিষয়গুলোকে বোঝার চেষ্টা করো। রাইট? চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আগে গত সপ্তাহের হোম টাস্কের উত্তর দেখে নিই। এই ক্লাসের শেষে আমরা আবার আগামী সপ্তাহের জন্য দুটি গ্রামারের প্র্যাকটিস সেট আর একটা আনসিনের প্র্যাকটিস সেট হোম টাস্ক হিসাবে দিয়ে দিব। রাইট? তাহলে লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 5। তোমরা নিশ্চয়ই জানো আমাদের গ্রামারের প্রথম কোশ্চেন কি থাকবে, রাইট দ্য কারেক্ট ভার্ব ফর্ম। আচ্ছা, এই কারেক্ট ভার্ব ফর্ম করার জন্য আমি তোমাদের কি বলেছিলাম, সব প্রথমে প্রশ্ন দেওয়া সম্পূর্ণ বাক্যগুলিকে ভালোভাবে পড়ে নিতে হবে। ওখানে কিছু না কিছু হিন্টস দেওয়া থাকবে যার মাধ্যমে আমরা বুঝে যাব যে বাক্যগুলি কোন টেন্সে আছে, এবং তারপরে ওই টেন্স অনুসারে আমরা সঠিক ভার্ব ফর্মটিকে বাছাই করব। রাইট? তাহলে চলো শুরু করা যাক। ওয়েন মিসেস গুপ্তা ওয়াজ রিটার্নিং হোম, সি নোটিসড অ্যাট অনস। এই যে লক্ষ্য করো, নোটিসড পাস্ট টেন্সে আছে, তাহলে বুঝে নিতে হবে যে এখানে ঘটনাটি পাস্ট টেন্সের, তাই এখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। রাইট? এবার চলে আসো, তাহলে লক্ষ্য করো অপশন কি আছে, রিটার্ন ওয়াজ রিটার্নিং। তাহলে রিটার্ন তো কোনো মতেই হবে না, কারণ রিটার্ন প্রেজেন্ট ফর্ম। রাইট? তাহলে এবার থাকলো রিটার্ন নাকি ওয়াজ রিটার্নিং, অর্থাৎ কন্টিনিউয়াস হলে ওয়াজ রিটার্নিং আর কন্টিনিউয়াস না হলে রিটার্ন, কোনটা হবে? তাহলে তোমাদের মনে রাখতে হবে কোনো কাজ চলাকালীন এমন অর্থ বোঝাতে হোয়াইল ব্যবহার করতে হয়, হোয়েন নয়। হোয়েন ভার্সেস হোয়াইল এই নিয়ে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছি, তোমাদের যদি দেখার ইচ্ছা যায় তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কনফিউজিং ওয়ার্ডস বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে গিয়ে তোমরা এই ধরনের শব্দগুলি বা এই ধরনের ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে এখানে হোয়েন আছে, এর মানে এখানে ওয়াজ রিটার্নিং হবে না, তাহলে কি হবে? রিটার্ন। তাহলে হোয়েন মিসেস গুপ্তা রিটার্ন হোম, সি নোটিসড অ্যাট অনস দ্যাট থিভস হ্যাড এন্টার্ড। এটা তো তোমাদেরই পারার কথা, যেহেতু পাস্ট টেন্সের ঘটনা তাহলে অবশ্যই পাস্ট টেন্সের ভার্ব বসবে। তাহলে এন্টার প্রেজেন্ট ফর্ম হবে না, হ্যাভ এন্টার্ড প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটাও হবে না, তাহলে থাকলো কি? হ্যাড এন্টার্ড। ইয়েস, তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে হ্যাড এন্টার্ড হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স, দ্য লোকাল পুলিশ স্টেশন ওয়াজ ইনফর্মিং, হ্যাড ইনফর্মড, ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি। প্রথমে বাক্যটির মানে বোঝার চেষ্টা করো। দ্য লোকাল পুলিশ স্টেশন, স্থানীয় থানা বা পুলিশ স্টেশনকে, আচ্ছা স্থানীয় পুলিশ স্টেশনকে জানানো হয়েছিল না স্থানীয় পুলিশ স্টেশন জানিয়েছিল, কোনটা হবে? স্থানীয় পুলিশ স্টেশনকে জানানো হয়েছিল, দ্যাট মিনস বাক্যটা প্যাসিভ ভয়েসে হতে হবে। আর প্যাসিভ ভয়েস মানে কি? ভার্ব বি প্লাস ভার্ব থ্রি হতে হবে। তাহলে এবারে অপশনগুলোতে লক্ষ্য করো, ওয়াজ ইনফর্মিং, ওয়াজ ভার্ব বি এটা ঠিক, কিন্তু ইনফর্মিং ভার্ব থ্রি নয়, তাহলে এটা হবে না। হ্যাড ইনফর্মড এটা পাস্ট পারফেক্টের গঠন, এটাও হবে না। তাহলে থাকলো কে? ওয়াজ ইনফর্মড, কারণ ওয়াজ ভার্ব বি আর ইনফর্মড ভার্ব থ্রি। আর তোমরা নিশ্চয়ই জানো ভার্ব বি প্লাস ভার্ব থ্রি যখনই থাকবে সেটা প্যাসিভ ভয়েস হবে, তাহলে এটার অ্যান্সার হবে ওয়াজ ইনফর্মড। ক্লিয়ার? চলে আসবে এবার আর্টিকেল এন্ড প্রেপোজিশন। সুনীল ড্যাশ ইয়ং ড্রাইভার। আচ্ছা, এখানে সুনীলের পরে ওর একটা পরিচয় দেওয়া হয়েছে, তাহলে আমরা এ লিখবো এখানে। সুনীল আ ইয়ং ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার। আচ্ছা, জাম্পড, তাহলে ভালোভাবে মনে রেখো বাইরে থেকে ভিতরে বা গতিশীলতা বোঝাতে ইনটু ব্যবহার করতে হয়। ইনটু, ধরো হি র্যান ইনটু দ্য রুম, সে দৌড়ে ঘরের মধ্যে ঢুকলো, তাহলে বাইরে থেকে ভিতরে বা গতিশীলতা বোঝাতে ইনটু ব্যবহার করতে হয়। তাহলে জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ ড্রাউনিং। আচ্ছা, ড্রাউনিং মানে কি? জলে ডুবে মারা যাওয়া। ভালোভাবে মনে রাখবে ডুবে যাওয়া অর্থে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে ড্রাউন আর একটা হচ্ছে সিঙ্ক, SINK, সিঙ্ক। মনে রাখবে কোনো ব্যক্তি যদি জলে ডুবে যায় তাহলে ড্রাউন ব্যবহার করতে হয়, কোনো জড়বস্তু যদি জলে ডুবে তাহলে ওই ক্ষেত্রে SINK, সিঙ্ক ব্যবহার করতে হয়। তাহলে জলে ডুবে যাওয়া থেকে বাচ্চাটাকে বাঁচালো, তাহলে ডুবে যাওয়া থেকে থেকে এমন অর্থ বোঝাতে কি প্রিপোজিশন ব্যবহার হয়? ফ্রম। ইয়েস, তাহলে এখানে ফ্রম অ্যান্সার হবে। তাহলে প্রথমে এ, তারপরে ইনটু আর তারপরে ফ্রম। ক্লিয়ার? চলো এবার ডু অ্যাজ ডিরেক্টেড। লক্ষ্য করো ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা? হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, যখনই আমরা ভয়েস চেঞ্জ করবো সব প্রথমে কি করতে বলেছিলাম? আগে আমরা আইডেন্টিফাই করব, চিহ্নিত করব যে প্রশ্নে দেওয়া বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ। কিভাবে চিহ্নিত করব বলেছিলাম? আমরা দেখে নিব যে বাক্যটিতে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে না নেই। যদি ভার্ব বি আর ভার্ব থ্রি থাকে তাহলে সেটা প্যাসিভে আছে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আর যদি ভার্ব বি প্লাস ভার্ব থ্রি না থাকে তাহলে সেটা অ্যাক্টিভে আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। এখানে প্রশ্ন দেওয়া বাক্যটিতে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি নেই, এর মানে এটা অ্যাক্টিভে আছে, আমাদেরকে প্যাসিভ করতে হবে। চলো শুরু হয়ে যাও। এখানে হি সাবজেক্ট, ওয়ার্কড আউট এটা ভার্ব, দ্য অ্যানসার্স এটা হচ্ছে অবজেক্ট, আর কেয়ারফুলি তোমরা বুঝতেই পারছো এটা অ্যাডভার্ব। লক্ষ্য করো বাক্যটি পারফেক্ট টেন্সে আছে, তাহলে আমাদের প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় তোমাদের নিশ্চয়ই জানা আছে, যদি না জানা থাকে আমি এখানে বলে দিচ্ছি, ভালোভাবে মনে রেখো। মনে রাখবে অ্যাক্টিভ বাক্যটি যদি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এবার যেই টেন্সের ইনডিফিনিট থাকবে সেই টেন্সের কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব। রাইট? তাহলে 1 নম্বর, ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব,
2 নম্বর, যদি অ্যাক্টিভ বাক্যটি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই কন্টিনিউয়াস টেন্সেরই হেল্পিং ভার্ব সঙ্গে বিইং ব্যবহার করতে হবে। 3 নম্বর, যদি অ্যাক্টিভ বাক্যটি পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। আর নাম্বার 4, যদি অ্যাক্টিভ বাক্যে মোডালস থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই মোডালসটাই বসবে, সঙ্গে বি যুক্ত করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এই 4টি পয়েন্ট মনে রাখবে, তাহলে টেন্স চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদের কখনো সমস্যা হবে না। লক্ষ্য করে আমি উদাহরণ সহ দিয়ে দিয়েছি, উদাহরণগুলো আমি আর পড়লাম না, তোমরা প্রয়োজনে এটির স্ক্রিনশট নিয়ে রাখো। ক্লিয়ার? তাহলে চলো এবার প্রশ্নটা দেখি। তাহলে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, এর প্যাসিভ কি হবে? দ্য অ্যান্সার্স হ্যাভ বিন কেয়ারফুলি ওয়ার্কড আউট বাই হিম। বা তোমরা যদি কেউ এভাবেও করো, দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি, তবু নাম্বার পেয়ে যাবে। ক্লিয়ার? আমি দুটো অ্যান্সার বললাম, দ্য অ্যান্সার্স have been carefully worked out by him অথবা the answers have been worked out by him carefully, both are correct. চলো নেক্সট, you do not take care of your health, you may fall ill. তুমি তোমার শরীরের যত্ন নাও না, you may fall ill, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। কি বলেছে কোশ্চেনে? জয়েন ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে জয়েন করতে বলেছে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে চিনবো? তোমাদের আপাতত শর্টকাটে বলে রাখি, মনে রাখবে কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টি প্রশ্নের কোনো একটারও যদি উত্তর দেয় 100% সেটা অ্যাডভার্ব হবে। অর্থাৎ এই 4টি প্রশ্নের কোনো একটারও উত্তর যদি কোনো ক্লজ দেয় তাহলে সেই ক্লজটিকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তাহলে লক্ষ্য করো প্রশ্নে, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও না। ইউ মে ফল ইল, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আচ্ছা, কেন অসুস্থ হতে পারো? তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও না, কারণ, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা এই দুটোকে জয়েন্ট কিভাবে করব? তাহলে সিম্পলি মনে রাখো, যদি কারণ ফলাফল বুঝায় আর প্রথমেই যদি কারণ থাকে তাহলে কারণের শুরুতে শুধু অ্যাজ ব্যবহার করে দাও আর দুটোই বাক্যকে কমা দিয়ে লিখে দাও। অর্থাৎ আমরা এই বাক্যটাকে লিখতে পারি, অ্যাজ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, কমা ইউ মে ফল ইল, অ্যান্সার হয়ে যাবে। আর যদি কারণ শেষে থাকে তাহলে কারণের আগে বিকজ লাগাতে হয়। অর্থাৎ আমরা এই উত্তরটাকে এভাবেও বলতে পারি যে ইউ মে ফল ইল বিকজ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ। তাহলে লক্ষ্য করো, যখন কারণ শেষে চলে আসলো তখন কারণের আগে বিকজ, আর যখন কারণ প্রথমেই ছিল তখন কারণের আগে অ্যাজ। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। নেক্সট, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, লক্ষ্য করে এখানে একটু সমস্যা আছে, কি যে দ্য টিচার সেড, টিচার বলেছিলেন, কাকে বলেছেন এখানে বলা নেই, কিন্তু ভিতরে একটা নাম দেখতে পাচ্ছি আমরা, সচিন। এর মানে টিচার কাকে বলছে? সচিনকেই। তাহলে এইরকম ক্ষেত্রে মনে রাখবে, কাকে বলছে যদি উল্লেখ না থাকে আর ভিতরে নাম থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা ওই নামটাকে টেনে এনে রিপোর্টিং ভার্বের জায়গায় বসাবো। বোঝা গেল? তাহলে এটার উত্তর কি হবে? দ্য টিচার আস্কড সচিন। আস্কড কেন? কারণ বাক্যটি প্রশ্নমূলক আছে, আর আমরা জানি প্রশ্নমূলক বাক্যে রিপোর্টিং ভার্ব আস্কড হয়। তাহলে দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। পয়েন্ট বোঝা গেল? হোয়াট হি হ্যাড রিটেন। বোঝা গেল? মনে রাখতে হবে, যদি প্রশ্নমূলক বাক্য থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় আমরা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে বসিয়ে দিব, এবং তারপরের অংশটা 100% অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। তাহলে সাবজেক্টকে ইউ। আচ্ছা, ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। আর তোমাদের নিশ্চয়ই জানা আছে ডাইরেক্ট স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে বাক্যটি যাকে বলা হচ্ছে তাকে দেখে প্রোনাউন চেঞ্জ করতে হয়। এখানে কাকে বলা হচ্ছে? বাক্যটি সচিনকে। সচিন একজন ছেলে, ওই জন্য আমরা এখানে সচিনের পরিবর্তে হি ব্যবহার করলাম। এবার ন্যারেশনের টেন্স চেঞ্জের নিয়ম জানা আছে তোমাদের নিশ্চয়ই, যদি না জানা থাকে তাহলে এটাও জেনে রাখো। ন্যারেশনে টেন্স চেঞ্জ করার 3টি নিয়ম। নাম্বার 1, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স করে দিতে হবে। নাম্বার 2, যদি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টে রেখে দিতে হবে। আর নাম্বার 3, যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করে দিতে হবে। তাহলে লক্ষ্য করো, হোয়াট হ্যাভ ইউ রিটেন, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট। তাহলে হোয়াট হি হ্যাড রিটেন। অ্যান্সার মিলল? বোঝা গেল? 100%? ইয়েস। ভালো লাগছে তোমাদেরকে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে তাড়াতাড়ি লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? কারণ এই ধরনের ক্লাস আমি নিয়মিত পোস্ট করতে থাকি। আমি চেষ্টা করি প্রতি শনিবার বিকাল 4টায় তোমাদের জন্য ক্লাস পোস্ট করার। আর এই সপ্তাহে আমি তোমাদের রাইটিং স্কিলের যে সাজেশন সেটাও পোস্ট করার চেষ্টা করবো, এবং খুব শীঘ্রই তোমাদের রাইটিং স্কিলের ক্লাস পোস্ট করতে শুরু করবো। তোমাদের ইংলিশের যত রকম প্রয়োজন আমি চেষ্টা করবো এখানে সব ধরনেরই ক্লাস পোস্ট করার। ক্লিয়ার? চলো আগে বাড়বো, ফ্রেজাল ভার্বে এসো। আচ্ছা, প্রথমে ফ্রেজাল ভার্বের লিস্টটা দেখে নাও। আমাদের এখানে লিস্টে 4টি ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, তোমরা জানো। তাহলে লুক ইনটু মানে কি? তদন্ত করা। কাম বাই পাওয়া, লুক ফর খোঁজা, আর গিভ আপ মানে ত্যাগ করা। চলো এবার প্রশ্ন দেখি। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। স্যাক্রিফাইসড ত্যাগ স্বীকার করা, তাহলে এখানে আমাদের গিভ আপ হবে। আচ্ছা, স্যাক্রিফাইসড সেকেন্ড ফর্মে আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? গেভ আপ। এখন তোমাদের কারো মনে প্রশ্ন হতে পারে, স্যার স্যাক্রিফাইসড সেকেন্ড ফর্ম কেন? আমি যদি থার্ড ফর্ম ধরি, কারণ স্যাক্রিফাইসডের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোই এক। তাহলে ভালোভাবে জেনে রাখো, আমি এই ফ্রেজাল ভার্ব অ্যান্সার কিভাবে করতে হয় এটা নিয়ে একটা সেপারেট ক্লাস পোস্ট করেছি, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই ডেসক্রিপশনে গিয়ে ওই ভিডিওগুলিও দেখতে পারো। আপাতত বুঝিয়ে রাখি, যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই
লক্ষ্য করবে ওই ভার্বগুলির আগে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। ওই ধরনের ভার্বের আগে যদি কোনো হেল্পিং ভার্ব থাকে, সে যে কোনো হেল্পিং ভার্বই হোক না কেন, 100% সেটা ভার্ব 3 হবে। আর যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে সেটা ভার্ব 2 হবে। তাহলে স্যাক্রিফাইসড এর সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম দুটোই এক, এটা ঠিক। কিন্তু লক্ষ্য করো এখানে স্যাক্রিফাইসড এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই, এর মানে এটা সেকেন্ড ফর্মে আছে। যদি কোনো হেল্পিং ভার্ব থাকতো তাহলে এটা থার্ড ফর্ম হতো। আচ্ছা, এবার যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে গিভ আপ এর সেকেন্ড ফর্ম কি? গেভ আপ। তাহলে গেভ আপ হবে এখন অ্যান্সার। পয়েন্ট বোঝা গেল? আরো বিস্তারিতভাবে জানতে তোমাদের ডেসক্রিপশনে ফ্রেজাল ভার্ব অ্যান্সার কিভাবে করতে হয় ওটার ভিডিও দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটি একবার দেখে নিও। আর ওই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট 50টি ফ্রেজাল ভার্বের একটা তালিকাও দিয়েছি, তোমরা ওটিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং তদন্ত করা, তাহলে তদন্ত করা আমরা নিচে কি পেয়েছি? লুক ইনটু। তাহলে আমরা এখানে লুকের সঙ্গে আইএনজি লাগিয়ে দিব, লুকিং ইনটু অ্যান্সার হবে। নেক্সট, আই এম ট্রাইং টু ফাইন্ড আ জব, মানে আমি একটি চাকরির অনুসন্ধান করছি বা চাকরি খোঁজার চেষ্টা করছি। তাহলে ট্রাইং টু ফাইন্ড, লুকিং ফর, আই এম লুকিং ফর এ জব। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট গ্রামাটিক্যাল সেটের অ্যান্সার। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট গ্রামার সেট দেখে নিই। লক্ষ্য করো এবার গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 6। চলো প্রথমে আমরা কারেক্ট ভার্ব ফর্ম করে নিই। কি লেখা আছে দেখো, রিনা হু হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং ইল ফর এ মান্থ। তাহলে দেখো এখানে একটা সময়ের কথা বলা হয়েছে, রাইট? আচ্ছা, এবার হু এর পরে কোন হেল্পিং ভার্ব বসবে? হ্যাভ বিন, হ্যাজ বিন না ইজ বিং, কোনটা? তাহলে প্রথমে মনে রাখতে হবে আমাদেরকে যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু যে নাউন বা প্রোনাউনকে বোঝাতে বসে সেই নাউন বা প্রোনাউন অনুসারেই হু এর পরে ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে এখানে হু কাকে বোঝাচ্ছে? রিনাকে। রিনা কি? থার্ড পারসন সিঙ্গুলার। আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হ্যাভ বিন হবে না। ক্লিয়ার? এবার থাকলো হ্যাজ বিন না ইজ বিং। তাহলে মনে রাখতে হবে যে ফর এ মান্থ এখানে সময়ের কথা বলা হয়েছে, আর জেনারেলি দুটি টেন্সে সময়ের কথা বলা থাকে, এটা ভালোভাবে মনে রেখো। এক হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর না হলে শুধু পারফেক্ট টেন্সে সময়ের কথা বলা থাকতে পারে। তাহলে এখানে ফর এ মান্থ যেহেতু সময়ের কথা বলা হয়েছে, তাহলে ইজ বিং নয়, হ্যাজ বিন অ্যান্সার হবে। বোঝা গেল? আমি যে পয়েন্টগুলো ব্যাখ্যা করে বলছি এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, রাইট? তোমরা যদি নিয়মিত আমরা এই ক্লাসগুলি দেখো তাহলে আশা করি ধীরে ধীরে তোমরা এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে, আর পরীক্ষায় তোমাদের এসবের উত্তর করার সময় কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শুধু রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে থাকবে, প্রতি শনিবার বিকাল 4টা, মনে থাকবে? ইয়েস। তাহলে রিনা হু হ্যাজ বিন ইল ফর এ মান্থ, আচ্ছা, উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। লক্ষ্য করো লাস্ট মানডে চলে এসেছে। লাস্ট মানে কি? গত, গত সোমবার। আচ্ছা, লাস্ট, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, এই ধরনের কোনো শব্দ থাকলে 100% সেটা পাস্ট টেন্স হয়। তাহলে পাস্ট টেন্সে আছে এটি। তাহলে উইল ভিজিট তো হবে না, ফিউচার। আচ্ছা, হ্যাড ভিজিটও হবে না, কারণ হ্যাড পাস্ট পারফেক্টের এক্সাম্পল। তাহলে এখানে থাকলো কে? ভিজিটেড। তাহলে ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। ক্লিয়ার? আচ্ছা, দ্য ডক্টর অ্যাডভাইজড, হ্যাড অ্যাডভাইজড, উইল অ্যাডভাইজড হার কমপ্লিট বেড রেস্ট। আচ্ছা, উইল অ্যাডভাইজের তো কোনো চান্সই নেই, কারণ উইল অ্যাডভাইজ ফিউচার, এখানে পাস্টের ঘটনা বলা হচ্ছে। এবার থাকলো অ্যাডভাইজড না হ্যাড অ্যাডভাইজড। তাহলে লক্ষ্য করে হ্যাড অ্যাডভাইজড হবে না। কেন? কারণ হ্যাড অ্যাডভাইজড পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট টেন্সকে পাস্ট অফ দ্য পাস্ট বলা হয়, অর্থাৎ অতীতের অতীত। অর্থাৎ এখানে দুটি ঘটনা, দুটি কাজের বর্ণনা থাকবে, আর অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটা বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে ওটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু এই বাক্যটিতে লক্ষ্য করো এখানে একটি কাজের কথা বলা হয়েছে, যে ডক্টর পরামর্শ দিয়েছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অ্যান্সার অ্যাডভাইজড। বোঝা গেল? নেক্সট, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন চলে এসো। রেসলিং ইজ ওয়ান অফ ড্যাশ ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, ওল্ডেস্ট এটা কি? সুপারলেটিভ ফর্ম। তোমরা যারা ডিগ্রি জানো তোমরা জানো ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এবার মনে রাখো সুপারলেটিভ ফর্ম যেখানেই দেখতে পাবে কোনো সন্দেহ নেই তার আগে নির্দ্বিধায় দা বসিয়ে দিবে। কেন কি? সুপারলেটিভ ফর্মের আগে দা 100% বসবেই। তাহলে রেসলিং ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? এনসিয়েন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ড্যাশ ইউরোপ। এবার ভালো করে মনে রেখো, ভিলেজ থেকে উপরে যত জায়গা আছে, যত স্থানের নাম আছে, ভিলেজ, টাউন, কান্ট্রি, সিটি, ওয়ার্ল্ড, রাইট? এই সব ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়। তাহলে ইন ইউরোপ। আচ্ছা, ইট ইজ ড্যাশ স্পোর্ট, তাহলে ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। তোমরা এটাও নিশ্চয়ই জেনে গেছো যে এ যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন এর উচ্চারণ এ নয় আ হয়। তাহলে ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। ক্লিয়ার? 100%। চলো এবার ডু অ্যাজ ডিরেক্টেড। দ্য অথরিটিজ পোস্টপোন্ড দ্য ক্রিকেট ম্যাচ। পোস্টপোন্ড স্থগিত করে দেওয়া, ভয়েস চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে দেখে নাও অ্যাক্টিভ না প্যাসিভ। ভার্ব বি নেই এখানে, মানে প্যাসিভের কোনো চান্স নেই, তাহলে বাক্যটি অ্যাক্টিভে আছে। তাহলে আমরা কি করব? প্যাসিভ। আচ্ছা, দ্য অথরিটিজ সাবজেক্ট, পোস্টপোন্ড ভার্ব, দ্য ক্রিকেট ম্যাচ অবজেক্ট। কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। আর আমরা একটু আগেই জানতে পারলাম ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এখানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা প্যাসিভে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব কি বলে দাও তাড়াতাড়ি? বলো বলো কি? ওয়াজ ওয়্যার। ইয়েস। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ, আচ্ছা সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন্ড বাই দ্য অথরিটিজ। বোঝা গেল? নেক্সট, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস। রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন্ড।
ক্রুয়েলটি শব্দটি নিচে আন্ডারলাইন করা আছে, এর অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে বাক্যটিকে পুনরায় লিখতে হবে। তোমাদের পক্ষে এটা একটু কঠিন হলেও হতে পারে, কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। মনে রাখো ক্রুয়েলটি এটি নাউন ফর্ম, এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ক্রুয়েল, নিষ্ঠুর। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর। তাহলে আমাদের ক্রুয়েল শব্দটি ব্যবহার করে বাক্যটিকে পুনরায় লিখতে হবে। তার অ্যান্সার কি হবে? উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমেলস। ক্লিয়ার? উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। তাহলে লক্ষ্য করো ক্রুয়েল অ্যাডজেক্টিভ হয়ে গেল। নেক্সট, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, নারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে এটাও প্রশ্নমূলক বাক্য। তাহলে রিপিটিং ভার্ব কি হবে? আস্কড। তাহলে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? যেহেতু ইয়েস নো কোশ্চেন, ওই জন্য আমরা ইফ লিঙ্কার হিসাবে ব্যবহার করলাম। চলো এবার ফ্রেজাল ভার্ব লক্ষ্য করো। প্রথমে লিস্ট দেখে নাও। টেক ব্যাক মানে প্রত্যাহার করা, গো থ্রু মানে পড়া বা পাস করা, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, আর গো আফটার মানে পিছু ধাওয়া করা। চলো এবার প্রশ্ন লক্ষ্য করো। দ্য ডগ ফলোড দ্য থিফ, তাহলে এখানে ফলো মানে অনুসরণ করা বা পিছু ধাওয়া করা, তাহলে কি হবে? গো আফটার। কিন্তু লক্ষ্য করো ফলোড, চলো এবার তোমরা বলো, আমি বলবো না। ফলোড ভার্ব টু না ভার্ব থ্রি? আমি এর আগের সাইডে কি শিখালাম তোমাদেরকে? যে সমস্ত ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, লক্ষ্য করবো ওই ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা। যদি ওই ধরনের ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা ভার্ব থ্রি হবে, আর যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে তাহলে সেটা ভার্ব টু হবে। তাহলে ফলো, ফলোড, ফলোড, তাহলে এখানে লক্ষ্য করো ফলোডের আগে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে এটা ভার্ব টু। আর ভার্ব টু মানে কি? পাস্ট টেন্স। তাহলে এবার বলো গো আফটার, গো এর ভার্ব টু কি হবে? ওয়েন্ট। তাহলে এখানে ওয়েন্ট আফটার অ্যান্সার হবে। বোঝা গেল? ওয়েন্ট আফটার। নেক্সট, হ্যাভ ইউ রেড দ্য বুক? আচ্ছা, রেড ভেরি ডেঞ্জারাস ওয়ার্ড, কারণ এর তিনটাই ফর্ম এক, বানান এক। তাহলে এখানে লক্ষ্য করো হ্যাভ আছে, আর আমরা এর আগের সেটগুলোতে আলোচনা করেছিলাম যে ভার্ব হ্যাভ প্লাস ভার্ব থ্রি হয় সবসময়। তাহলে এখানে রেডটা ভার্ব থ্রি, তাহলে রেডের পরিবর্তে কি বসাবো আমরা? গো থ্রু। তাহলে গো এর ভার্ব থ্রু কি হবে বলো? গান থ্রু। বুঝতে পারছো? এই ভার্ব ফর্ম যদি ধরতে ভুল করে দাও তাহলে তুমি যতই অ্যান্সার লেখো না কেন হাফ নাম্বার কেটে নিবে, হতে পারে ফুল মার্কসও কেটে নিতে পারে। ক্লিয়ার? তাহলে রেড ভার্ব থ্রি, ওই জন্য আমরা গো এর ভার্ব থ্রি গান ব্যবহার করবো, তাহলে গান থ্রু। নেক্সট, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এখানেও লক্ষ্য করো ডিস্ট্রিবিউটেড ভার্ব টু, কারণ আগে কোনো হেল্পিং ভার্ব নেই। আচ্ছা, বিতরণ করা, তাহলে নিচে কি আছে আমাদের লিস্টে? গিভ অ্যাওয়ে, তাহলে গিভের ভার্ব টু ব্যবহার করবো, তাহলে গেভ অ্যাওয়ে, তাহলে এখানে হবে গেভ অ্যাওয়ে। এই ছিল আমাদের দ্বিতীয় গ্রামার সেটের অ্যান্সার। এবারে চলে আসো আনসিন। এই হচ্ছে আমাদের আনসিন সেট নাম্বার 3, 3 নম্বর আনসিন। চলো প্রথমে আমরা আগে টেক্সটটাকে ভালোভাবে পড়ে নিই, তারপর আমরা প্রশ্ন উত্তরে যাব। লক্ষ্য করো টেক্সট। The Sherpa race of Nepal is a group of ever-smiling, dutiful, without whom even the ablest of mountaineers till now could not dream of climbing the hazardous Himalayan peaks. চলো ছোট ছোট করে মানে বোঝার চেষ্টা করি। The Sherpa race of Nepal, নেপালের এই শেরপা জাতিটি is a group of ever-smiling, এটি একদল সদা হাসি খুশি, ডিউটিফুল কর্তব্যপরায়ণ, উইদাউট হোম যাদেরকে ছাড়া ইভেন দ্য এবলেস্ট অফ মাউন্টেনিয়ার্স এমনকি সর্বশক্তিমান বা ক্ষমতা সম্পন্ন পর্বতারোহীরাও, মাউন্টেনিয়ার্স মানে পর্বতারোহী যারা পর্বতে আরোহণ করে, টিল নাও এ পর্যন্ত কুড নট ড্রিম অফ স্বপ্ন দেখতে পারতো না, ক্লাইম্বিং দ্য হ্যাজার্ডওয়াস হিমালয়ান পিকস সেই বিপদ সংকুল হিমালয়ের চূড়াতে আরোহণ করার। হ্যাজার্ডওয়াস আন্ডারলাইন করে রাখো। তাহলে হ্যাজার্ডওয়াস মানে হচ্ছে বিপজ্জনক বা বিপদ সংকুল, আর পিকস মানে চূড়া বা শিখর। আচ্ছা, ক্যাপ্ট মানে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মোহন কোহলি দ্য সামিটার অফ 1965 ইন্ডিয়ান মাউন্ট এভারেস্ট এক্সপেডিশন, যিনি ছিলেন একজন পর্বতারোহী 1965 সালে ভারতের মাউন্ট এভারেস্ট এক্সপেডিশন মানে অভিযান। আচ্ছা, 1965 আন্ডারলাইন করো। কারেক্টলি কমেন্টস, তিনি খুব সঠিকভাবে মন্তব্য করেছেন, ইফ গড হ্যাড নট মেড শেরপাজ, যদি ঈশ্বর শেরপাদের না সৃষ্টি করতেন, এভারেস্ট মাইট ইয়েট বি আনক্লাইম্বড, তাহলে এভারেস্ট হয়তো এখনো অদেখাই থেকে যেত বা কেউ আরোহণ করতে পারতো না। দ্য ওয়ার্ড শেরপা লিটারালি মিনস পিপুল অফ দ্য ইস্ট, অর্থাৎ শেরপা শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে পূর্বের মানুষ। অ্যাজ দ্য আর্লিয়েস্ট অফ দেম, যেহেতু তাদের প্রাচীনতম ব্যক্তিরা ক্যাম টু নেপাল, নেপালে এসেছিল, ফ্রম খাম থেকে, ইন ইস্টার্ন তিবেত, পূর্ব তিব্বত এলাকা থেকে, অ্যারাউন্ড 600 ইয়ার্স এগো, 600 বছর আগে। আন্ডারলাইন 600। নেক্সট, দ্য ব্রিটিশ সার্ভে অফিসার, বলছে ব্রিটিশ সার্ভে অফিসার অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন পূর্ব ভারতের, ওয়াইল ম্যাপিং আউট দ্য মাউন্টেন রিজন অফ নেপাল, নেপালের এই পর্বতাঞ্চলের ম্যাপিং করছিল, ফার্স্ট এমপ্লয়েড দেম, প্রথম তাদেরকে নিযুক্ত করেছিল অ্যাজ পোর্টার্স, কুলি হিসাবে, টু ক্যারি দ্য হেভি সার্ভে ইকুইপমেন্টস, সোনার ভারী ভারী সাজ সরঞ্জামগুলিকে বহন করার জন্য অন দ্য মাউন্টেন্স, পর্বতে। নেক্সট, দেন ইন 1921, তারপর 1921 সালে, আন্ডারলাইন, ওয়েন দ্য ফার্স্ট এভার মাউন্ট এভারেস্ট এক্সপিডিশন ওয়াজ অর্গানাইজড, যখন প্রথম মাউন্ট এভারেস্ট অভিযানের ব্যবস্থা করা হয়েছিল বাই দ্য ব্রিটিশদের দ্বারা, আন্ডারলাইন ব্রিটিশ।
দ্য ট্রিমেন্ডাস এনার্জি, ট্রিমেন্ডাস আন্ডারলাইন করে রাখো, ভীষণ বা প্রচন্ড, প্রচন্ড শক্তি, অ্যান্ড ফেথফুলনেস, বিশ্বস্ততা অফ দি সিম্পল হিল ফক্স, এই সহজ সরল পাহাড়ি মানুষদের ওয়ার নোটিসড, লক্ষ্য করা হয়েছিল বা লক্ষ্য করা গিয়েছিল, অ্যান্ড ওয়ার গিভেন দ্য বেজেস অফ অনার, এবং তাদেরকে একটা সম্মান প্রদর্শন করা হয়েছিল, সম্মান দেওয়া হয়েছিল। বেজেস মানে হচ্ছে একটা তকমা, বেজেস অফ অনার, তাদেরকে সম্মান প্রদান করা হয়েছিল। কল্ড দ্য টাইগার অফ দ্য স্নো, কি বলে, টাইগার অফ দ্য স্নোজ বলা হয়েছিল তাদেরকে। Later, in 1953, Mount Everest was climbed first by Edmund Hillary and Sherpa Tenzing Norgay on 29 May, underline 29 May. বলছে পরবর্তীতে 1953 সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করা হয়েছিল প্রথমবারের মতো এডমান্ড হিলারির দ্বারা এবং শেরপা তেনজিং নরগে দ্বারা 29 মে। এ শেরপা ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ অনার্ড, বলছে একজন শেরপাকে প্রথমবারের মতো সম্মানিত করা হয়েছিল, সেম অ্যালং উইথ দ্য সাহেব, যে একইভাবে সাহেবের সঙ্গে মানে ব্রিটিশদের সঙ্গে, হু হ্যাড এমপ্লয়েড দেম, যারা তাদেরকে নিযুক্ত করেছিল। শেরপা তেনজিং বিকেম এ লেজেন্ড, বলছে এই শেরপা তেনজিং একজন লেজেন্ড হয়ে গেছিলেন, একজন খ্যাতিমান ব্যক্তি হয়ে গেছিলেন ইন মাউন্টেনিয়ারিং, পর্বতারোহণে। আফটার হিম, তারপরে, হ্যাড ইমার্জড মেনি, ইমার্জড মানে হচ্ছে উঠে আসা, অনেকজন উঠে এসেছিল, হু হ্যাড লেফট দেয়ার মার্কস, যারা তাদের কৃতি, তাদের ছাপ রেখে গেছিল, অন দ্য আইসি আনফ্রেন্ডলি স্লোপস, এই বরফযুক্ত বিপদ সংকুল, আনফ্রেন্ডলি মানে বিপদ সংকুল ধাপে, ইন ফিস্ট অফ কারেজ, তাদের সাহসের কীর্তি দেখিয়েছিল, স্টেমিনা, তাদের মনসবল বা মনশক্তি প্রদর্শন করেছিল, অ্যান্ড ডিটারমিনেশন, এবং প্রত্যয় দেখিয়েছিল, নেভার টু বি সাপ্রেসড বাই এনিওয়ান, যা কেউ কখনো ছাপিয়ে যেতে পারেনি। সাপ্রেসড অতিক্রম করে যাওয়া বা ছাপিয়ে যাওয়া। নেক্সট, দে হ্যাড ইন মোর কেসেস দেন ওয়ান, যে তারা অনেকবার রিস্ক দেয়ার ওন লাইফস, তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল, টু রেস্কিউ দ্য সাহেব, সাহেবদেরকে বাঁচানোর জন্য, ফ্রম দ্য মাউন্টেন, পর্বত থেকে। রিস্ক মানে ঝুঁকি নেওয়া। মেনি ইন দ্য কোর্স হ্যাড লেড ডাউন দেয়ার লাইফস, মেনি ইন দ্য কোর্স, আর এরকম করতে গিয়ে হ্যাড লেড ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল বা অনেকে মারা গিয়েছিল। এই হচ্ছে টেক্সট। চলো এবার আমরা প্রশ্ন উত্তরে চলে আসি। তোমরা জানো আনসিনের প্রথম কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েস, আমাদের এখানে 6টি মাল্টিপল চয়েস করতে হবে, রাইট? চল লক্ষ্য করো প্রশ্নে, বলছে দ্য এবলেস্ট অফ মাউন্টেনিয়ার্স ক্যান নট থিঙ্ক অফ ক্লাইম্বিং দ্য হ্যাজার্ডুয়াস হিমালয়ান পিকস ইভেন টুডে উইদাউট দ্য হেল্প অফ, ক্ষমতা সম্পন্ন পর্বতারোহীরাও হিমালয়ের বিপদ সংকুল চূড়াতে আরোহণ করার কথা ভাবতেও পারতো না তাদের সাহায্য ছাড়া। কাদের সাহায্য ছাড়া? তাহলে দ্য শেরপাজ, অফকোর্স শেরপা হবে, আমরা গল্পে শেরপার কথাই বললাম, রাইট? আচ্ছা, দ্য ওয়ার্ড শেরপা লিটারালি সাজেস্ট, বলছে শেরপা শব্দটার আক্ষরিক অর্থ কি? আমরা ওখানে কি পেয়েছিলাম? পিপুল অফ দ্য ইস্ট। তাহলে অপশনে লক্ষ্য করো, এই যে সি, পিপুল বিলঙ্গিং টু দ্য ইস্ট, এটাই হবে অ্যান্সার। নেক্সট, দ্য মাউন্টেন রিজিয়ন অফ নেপাল ওয়াজ ফার্স্ট সার্ভেড বাই, বলছে এই নেপালের যে পর্বতাঞ্চল, এটা প্রথম সার্ভে কারা করেছিল? আমরা ব্রিটিশ পেয়েছি, আন্ডারলাইন করেছিলাম আমরা, রাইট? তাহলে দ্য ব্রিটিশ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ফার্স্ট এভার মাউন্ট এভারেস্ট এক্সপেডিশন ওয়াজ অর্গানাইজড ইন, প্রথম মাউন্ট এভারেস্টের যে অভিযান বা আরোহণ করার যে প্রক্রিয়া সেটা চালু হয়েছিল কোন সালে? তাহলে 1921, এটাই অ্যান্সার হবে 1921। সফল হয়নি, সফল হয়েছিল 1953 সালে, 1953 সালে আরোহণ করেছিল, কিন্তু প্রথম এই অভিযান শুরু করা হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল 1921 সালে। টেক্সট আমরা পেয়েছি। নেক্সট, মাউন্ট এভারেস্ট ওয়াজ ক্লাইম্বড ফার্স্ট বাই এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে অন, এটা হবে 29 মে 1953, বি অপশনটা। ইয়াস ইয়াস, 29 মে 1953। আচ্ছা, মে স্মল লেটার হয়ে গেছে, এটা ক্যাপিটাল লেটার হতো, রাইট? টাইপিং মিস্টেক হয়ে গেছে। নেক্সট, দ্য শেরপাজ আর বেসিক্যালি, শেরপারা মূলত সেলফিশ পিপুল, স্বার্থপর মানুষ হবে না, ডিসঅনেস্ট পিপুল, অসৎ ব্যক্তি হবে না, ডিসলয়াল পিপুল, এটাও হবে না। তাহলে থাকলো কে? ডেডিকেটেড পিপুল, যারা উৎসর্গিত, নিজেকে উৎসর্গ করে দিতে পারে তাদের কর্তব্যের জন্য। ইয়াস, ইট ইজ দ্য অ্যান্সার। হয়ে গেল। এবারে আমরা দেখে নিব ট্রু ফলস আর সাপোর্টিং লাইন। আচ্ছা, লক্ষ্য করো এবার ট্রু ফলস এবং সাপোর্টিং লাইন। প্রথমে কি আছে? দ্য শেরপাজ আর অরিজিনাল ইনহেবিটেন্টস অফ নেপাল, শেরপারা হচ্ছে নেপালের আদি বাসিন্দা। তাহলে আমরা এটা টেক্সটে পেয়েছি যে ওরা আদি বাসিন্দা ছিল না, ওরা তিব্বতের পূর্বাঞ্চল থেকে এসেছিল, রাইট? তাহলে এই যে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য আর্লিয়েস্ট অফ দেম কেম টু নেপাল ফ্রম খাম ইন ইস্টার্ন তিবেত অ্যারাউন্ড 600 ইয়ার্স এগো। তাহলে এটাকে আমরা সাপোর্টিং লাইন হিসেবে ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট, দ্য ব্রিটিশ সার্ভে অফিসার এমপ্লয়েড দ্য শেরপাজ ফর দ্য ফার্স্ট টাইম, বলছে ব্রিটিশ সার্ভে অফিসাররা শেরপাদেরকে নিয়োগ করেছিল প্রথমবারের মতো অ্যাজ পোর্টার্স, কুলি হিসাবে, টু ক্যারি আউট সার্ভে ওয়ার্ক, এই সার্ভে কাজটাকে বা গবেষণা কাজটাকে চালানোর জন্য, অন মাউন্টেন রিজিয়ন, পর্বতাঞ্চলে, অফ নেপাল, বিফোর ইন্ডিয়া। ফলস হবে এটা, কারণ টু ক্যারি আউট সার্ভে ওয়ার্ক নয়, টু ক্যারি আউট দ্য হেভি ইকুইপমেন্টস আমরা পেয়েছিলাম। এই যে টেক্সটে লক্ষ্য করো, দ্য ব্রিটিশ সার্ভে অফিসার অফ প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া while mapping out of the mountain region of Nepal first employed them as a porters, লক্ষ্য করো পোর্টার্স হিসাবে, টু ক্যারি আউট সার্ভে ওয়ার্ক নয়। তাহলে ফলস হবে, আর সাপোর্টিং লাইন হিসাবে আমরা এটা ব্যবহার করব। ক্লিয়ার? নেক্সট,
After Tenzing Norgay, many Sherpas had followed his footsteps, leaving their marks of indomitable courage and stamina. তেনজিং নরগের পরে আরো অনেক শেরপা উঠে এসেছিল এবং তারাও তাদের কীর্তি এবং সাহসের ছাপ রেখে গেছিল। তাহলে ট্রু হবে এটা। সাবটাইটেল লাইন কি, এই যে টেক্সটে লক্ষ্য করো, আফটার হিম হ্যাড ইমার্জড মেনি হু হ্যাড লেফট দেয়ার মার্কস অন দেয়ার আইসি আনফ্রেন্ডলি স্লপস ইন ফিস্ট অফ কারেজ অ্যান্ড স্ট্যামিনা। তাহলে এটাকে আমরা এখানে সাপোর্টিং লাইন হিসাবে ব্যবহার করব। ক্লিয়ার? চলো এবার প্রশ্ন উত্তরে চলে আসি। লক্ষ্য করো প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ ক্যাপ্টেন মোহন কোহলি রিমার্ক অ্যাবাউট দ্য শেরপা অ্যাজ এ রেস? ক্যাপ্টেন মোহন কোহলি শেরপাদের সম্পর্কে কি মন্তব্য করেছিলেন? তাহলে টেক্সটে আমরা পেয়েছিলাম, লক্ষ্য করো টেক্সটে এই যে অংশটা, এই অংশটা থেকে আমাদেরকে একটু বানিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে ক্যাপ্টেন মোহন কোহলি রিমার্ক দ্যাট ইফ গড হ্যাড নট মেড শেরপাজ এভারেস্ট মাইট ইয়েট বি আনক্লাইম্বড। তাহলে এটা হবে প্রথম প্রশ্নের উত্তর। নেক্সট কোশ্চেন, when were the Sherpas given badges of honor called the Tiger of Snows and why? Clear? তাহলে আমরা উত্তর কি লিখব? In 1921, when the first ever Mount Everest expedition was organized by the British, the tremendous energy and faithfulness of Sherpas were noticed and were given badges of honor called the Tiger of the Snows. একটু বড় হয়ে গেল কিন্তু কিছু করার নেই, দুটি প্রশ্ন করেছে, আমরা দুটি প্রশ্নের উত্তর একসঙ্গে লিখে দিলাম। রাইট? এবারে লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 3 and 4. How did Sherpa Tenzing become a legend in mountaineering? অর্থাৎ শেরপা তেনজিং কিভাবে একজন লেজেন্ড, একজন কীর্তিমান বা খ্যাতিমান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন পর্বতারোহণে? আমরা উত্তর কি লিখব? In 1953, Mount Everest was climbed first by Edmund Hillary and Sherpa Tenzing Norgay. A Sherpa for the first time was honored same along with the Sahibs. Thus he became a legend in mountaineering. Thus মানে এইভাবে, তাহলে এইভাবে তিনি পর্বতারোহণে একজন লেজেন্ড হয়ে গেছিলেন। It is the answer of the third question. Next, the last question. How do you know that the Sherpas are generally loyal and dutiful? যে তোমরা কিভাবে জানতে পারলে যে শেরপারা লয়াল ছিল, বিশ্বস্ত ছিল, and dutiful এবং কর্তব্যপরায়ণ ছিল? তার আমরা উত্তরে কি লিখব? The Sherpas had, in more cases than one, risked their own lives to rescue a sahib from the mountain. Many in the course had laid down their lives. In this way, we know that they are loyal and dutiful. এইভাবে আমরা উত্তরটাকে একটু বানিয়ে লিখব। ক্লিয়ার? এবারে চলে আসবো আমরা ওয়ার্ড মিনিং অর্থাৎ সিনোনিম। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে এই প্রশ্নটি আমাদের ফাইনাল পরীক্ষায় গ্রামারের সঙ্গে দেওয়া থাকবে, ফ্রেজাল ভার্বের কোশ্চেনের পরে দেওয়া থাকবে। ওখানে বলা থাকবে নিম্নে উল্লেখিত এই 4টি শব্দের সমার্থক শব্দ আনসিনের প্যাসেজ থেকে খুঁজে বের করে এখানে লেখো। যেহেতু এটা আনসিন থেকে লিখতে হয় তাই আমি এখানে একসঙ্গে আনসিনের সঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু পরীক্ষায় তোমাদের এটা গ্রামারের সঙ্গে দেওয়া থাকবে। রাইট? চলো আমরা ওয়ার্ড মিনিং খোঁজার চেষ্টা করি। প্রথমে কি আছে? ফিল্ড উইথ ডেঞ্জার, অর্থাৎ বিপদে পরিপূর্ণ বা বিপদ সংকুল। তাহলে আমরা আনসিন একটা ওয়ার্ড পেয়েছিলাম হ্যাজার্ডুয়াস, বিপজ্জনক। তাহলে অ্যান্সার হবে হ্যাজার্ডুয়াস। রাইট? নেক্সট, অ ইন্সপায়ারিং অথবা এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ। তাহলে অতি বা অসাধারণ বা ভীষণ, আমরা এমন একটা শব্দ পেয়েছিলাম ট্রেমেন্ডাস। তাহলে এটা অ্যান্সার হবে ট্রেমেন্ডাস। নেক্সট, ভেরি ফেমাস ইন এ পার্টিকুলার ফিল্ড, কোনো একটা বিশেষ ক্ষেত্রে অতি বিখ্যাত, মানে খ্যাতিমান, কীর্তিমান। তাহলে লেজেন্ড। রাইট? And the finally last word, ability to endure great strain. Endure মানে কি? সহন করা। তো বলছে যে ভীষণ সহনশীল হওয়া বা সহনশীলতার ক্ষমতা থাকা। তাহলে এটা কি হবে? স্ট্যামিনা। স্ট্যামিনা অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের গত সপ্তাহের হোম টাস্কের উত্তর। তোমরা উত্তর নিশ্চয়ই মিলিয়ে নিয়েছো, নিজে নিজে নাম্বারিং করে নিও। গ্রামারের সেটগুলিতে 12 নম্বর করে আছে, 12 নম্বরের মধ্যে কে কত পেয়েছো নাম্বারিং করে নিও। আর আনসিনে মোট 28 নম্বর আছে, এই 28-এ কে কত পেলে নাম্বারিং করে নিও। নাম্বার অবশ্যই করবে। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের ক্লাসগুলো নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নাও। রাইট? চলো তাহলে আমরা এবার আগামী সপ্তাহের জন্য 2টি গ্রামারের প্র্যাকটিস সেট আর একটি আনসিনের প্র্যাকটিস সেট হোম টাস্ক হিসাবে নিয়ে নিই। তাহলে আজকে যে হোম টাস্কগুলি দেওয়া হবে এরও পিডিএফ তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল স্মার্ট ইংলিশ উইথ রাহুল, ওই স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামক টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে। তোমরা তোমাদের টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, আর যদি টেলিগ্রাম না থাকে তাহলে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করো এবং ওখানে গিয়ে স্মার্ট ইংলিশ উইথ রাহুল সার্চ করে ওখানে জয়েন্ট হয়ে যাও। এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখানেও আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকেও পিডিএফটি পেয়ে যেতে পারো। ক্লিয়ার? তাহলে চলো আজকের হোম টাস্ক লক্ষ্য করো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের হোম টাস্ক আগামী সপ্তাহের জন্য, গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 7। তোমরা স্ক্রিনশট নিতে থাকো। ডু এজ ডিরেক্টেড এবং ফ্রেজাল ভার্ব স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেছে? চলো এবার নেক্সট সেট নাম্বার 8 দেখি। এই লক্ষ্য করো, গ্রামার প্র্যাকটিস সেট নাম্বার 8 স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। হয়ে গেছে নেওয়া? চলো ডু এজ ডিরেক্টেড আর ফ্রেজাল ভার্ব দেখি এবার। এই হচ্ছে ডু এজ ডিরেক্টেড এবং ফ্রেজাল ভার্ব, এগুলো সব অ্যান্সার করে রাখবে। আমরা আগামী সপ্তাহে আবার এগুলোর অ্যান্সার নিয়ে ডিসকাস করবো। চলো এবার আনসিন দেখি। এই হচ্ছে আনসিন সেট নাম্বার 4, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো।
এবারে পুরো টেক্সটটাই চলে এসেছে, স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এটা হলো আনসিনের টেক্সট, রাইট? এবার প্রশ্ন উত্তর দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস প্রথম কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে রাখো। চলো এবার ট্রু ফলস দেখি। এই হচ্ছে 3টে ট্রু ফলস, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলো বড় প্রশ্ন দেখি। এই হচ্ছে বড় কোশ্চেন, 4টা করতে হবে, তোমরা এখানে 3টি দেখতে পাচ্ছ। এই হচ্ছে 4 নম্বর কোশ্চেন, ক্লিয়ার? তাহলে এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের রেডি করে রাখতে হবে। এবং লাস্টে সিনোনিম, এই লক্ষ্য করো সিনোনিম। তাহলে এই হচ্ছে আমাদের আজকের হোম টাস্ক। আমি যেমনটা তোমাদের ইতিমধ্যেই বলেছি যে এগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। এই ভিডিও ডিসক্রিপশনেও পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তাহলে তোমাদেরকে আবার মনে করিয়ে দিই, যারা এখনো ভিডিও লাইক করেনি তাড়াতাড়ি লাইক করে দাও। তোমরা যারা প্রথম ক্লাস দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না, রাইট? তাহলে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো। আবার দেখা হবে সামনে শনিবার। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।